ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে বন্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা, আবারও সেশন জটের সংখ্যা। অলরেডি করোনার কারণে অনেক পিছিয়েছি, তার উপরে আপনার হচ্ছে লাস্ট পরীক্ষা ছিল আজকে আমাদের। জাস্ট 10 মিনিটের জন্য আমি পরীক্ষাটা দিতে পারলাম না। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক আসলে। বান্দরবানের রেমাক্রিতে ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রকোপ, এক সপ্তাহে 8 জনের মৃত্যু। মেডিকেল টিম পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। বন্দরনগরীতে ফুটওভার ব্রিজের ব্যবহার নেই, বেশিরভাগই পরিত্যক্ত। বখাটেদের আড্ডা স্থল, ভুল জায়গায় নির্ধারণকে দুষছেন পথচারীরা। উপরে অনেক মাদকসেবী রয়েছে যারা অনেক সময় ছিনতাই এবং বিভিন্ন ধরনের অকারেন্স করে থাকে, এই কারণে অনেক সময় মানুষরা ভুলে উঠছে না। এই এলাকায় যদি দেওয়া হয়তো তাহলে পারাপার এইখান থেকে এখানে করতো মানুষ, ওইখান থেকে কেউ উঠেও না, যেন রাস্তার এপার করতেছে, এদিক দিয়ে আসা যাওয়া। আজকে চট্টগ্রামের শিরোনামগুলো শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 14 জুন থেকে 5 জুলাই পর্যন্ত বন্ধ একাডেমিক কার্যক্রম দেয়া হয়েছে, হল ত্যাগের নির্দেশ। ঘোষণার পরে বিশ্ববিদ্যালয় ছাড়তে শুরু করেন ছাত্রছাত্রীরা। তবে ক্যাম্পাস বন্ধ দেয়ায় সেশন জট ও শিক্ষা জীবনের অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। গেল কয়েকদিন ধরে এভাবেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায় ছাত্রলীগের দুই গ্রুপকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দেয়া হয় হল ত্যাগের নির্দেশ। ক্যাম্পাসে বাড়ানো হয় পুলিশি টহল। মূলত আধিপত্যের লড়াইয়ে মধ্যরাতে কয়েক দফা সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। সেই সাথে কুদরতি ক্ষুধা ও তারিখ ক্ষুধা হলে ঘটে বিস্ফোরণের ঘটনা। দিন রাত নাই, দিনের বেলা, রাতের বেলা, রাত 4টা 3টা যখন এরকম হচ্ছে, এবং আমরা প্রত্যেকবার পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আসছি, তাদের একটু থামানোর চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা খুবই বেপরোয়া হয়ে উঠছে, এবং আমরা আশঙ্কা করছিলাম যে এই অবস্থা চলতে থাকলে এর বড় না কোনো দুর্ঘটনা ঘটে যায়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করে ছাত্রছাত্রীরা। করোনা মহামারীতে পড়তে হয়েছে সেশন জটে। এর মধ্যে ছাত্রলীগের এমন কোন্দলে আবারও বন্ধ শিক্ষা কার্যক্রম। এতে বেশ ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। কালকে পর্যন্ত হচ্ছে কি আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা জাস্ট লাস্ট পরীক্ষাটা দিয়ে চলে যাব, ঠিক আছে। সেই জায়গাটাতে হচ্ছে কি হঠাৎ করে কোনো রকম পূর্ব নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই জিনিসটা তো একটু আগেও বলা যেত, ঠিক আছে। একদম শেষ মুহূর্তে এসে কিভাবে হচ্ছে কি তারা এরকম একটা ডিসিশন দেয়। প্রতিদিন সকালবেলা সব ঠিক, সন্ধ্যা থেকে মারামারি। এটা কি একটা বিশ্ববিদ্যালয়ের রুটিন হওয়ার কথা ছিল? আমরা কেউ চাই না যে এরকম পরিস্থিতির মধ্যে পড়ুক। আমরা এমনি করোনাতে অনেক পিছিয়ে আছি। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি অংশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী, অন্য অংশটি সাবেক সিটি মেয়র আজম নাসিরের। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। চুয়েটের বর্তমান পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি সেটি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। শাইলা, ক্যাম্পাসে এখন বলতে গেলে একেবারে শুনশান নীরবতা। ঠিক দুপুর 11:30 বা 12টার দিকে যে নির্দেশনাটি আসে হল ত্যাগের এবং ছাত্রছাত্রীদের যে সাধারণ একাডেমিক যে কার্যক্রম সেটি বন্ধ এবং পরীক্ষা স্থগিতের যে বিষয়টি ঘোষণা আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ ভিসি যে ঘোষণাটি দেয়, তারপর পরে কিন্তু ক্যাম্পাস ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই ক্যাম্পাসের 60টি হলে প্রায় 3,500 শিক্ষার্থী আবাসিক হলগুলোতে থাকতেন। তারা এই হল ত্যাগ করতে শুরু করেছিল এবং এরই মধ্যে কিন্তু যে শিক্ষার্থীরা যাদের অর্থাৎ যারা ছাত্ররা রয়েছে তাদেরকে বিকাল 5টার মধ্যে এই ক্যাম্পাস ছাড়ার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন এবং ছাত্রীদের ক্ষেত্রে সেই বিষয়টি একটু শিথিল করা হয়েছে। তারা সকাল 10টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই যে সেই ঘটনাটির সূত্রপাত কিন্তু গত 3 দিন আগে চট্টগ্রামের নগরে একটি অনুষ্ঠানে আসলে যোগ দেয় চুয়েট ছাত্রলীগ। সেখানে একটি বাসের
দুটি পক্ষ আসলে এই চুয়েটের যে নিজস্ব যে গাড়ি ব্যবস্থা রয়েছে সেই গাড়িটি নিয়ে সেখানে যায়। সেখানে অনুষ্ঠান দেরি হওয়ার একটি কারণে তারা একটি পক্ষ গাড়িটিকে থামাতে বলে, কিছুক্ষণ তাদের জন্য অপেক্ষা করতে বলে, সেটি না করে অন্য পক্ষ গাড়িটি নিয়ে চলে আসে। এরপর এসে তারা যখন ক্যাম্পাসে আসার পর থেকে আসলে তারা লাঠি সোঁটা নিয়ে একে অপরের হামলা করে এবং দুটি হলের আসলে বিপরীতমুখী একটি হল রয়েছে, একটির বিপক্ষে অন্যটি। বিপরীতমুখী হল দুটি থেকে একের পর এক যে ককটেল বিস্ফোরণ, সেই বিস্ফোরণের আওয়াজ কিন্তু শুনেছে বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাসের যে প্রক্টোরিয়াল বডিরা রয়েছে তারা। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও যারা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা অনেকটা বাধ্য হয়ে যে ক্যাম্পাসের যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণের চেষ্টায় আসলে তারা বাধ্য হয়ে এমন সিদ্ধান্তে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি দিনভর পুলিশের যে টহল নজরদারি, সেই নজরদারি আমরা দেখেছি। এখন যাদেরকে বের হতে দেখা যাচ্ছে তারা ঠিক বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রামের রাউজানে অবস্থিত, সেই রাউজানের আশপাশে যারা রয়েছেন তারাই ঠিক বের হচ্ছে। কিন্তু এর আগে যারা আমরা দেখেছিলাম তাদেরকে বাস যোগে নগর পর্যন্ত দিয়ে আসা হয়েছে, যাতে তারা ট্রেন বা বাস কিংবা বিভিন্ন মাধ্যমে যেন চট্টগ্রাম শহর ছাড়তে পারে। কারণ চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু চট্টগ্রামের বাইরে থেকেও অনেকেই আসেন পড়ার জন্য, তারা যেন সঠিকভাবে পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে দেখেছি। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনও এই বিষয়টি নিয়ে ভিতরে ভিসি একটি মিটিং করছেন প্রক্টোরিয়াল বডি সহ যারা সিন্ডিকেট মেম্বার রয়েছেন তাদের সাথে। হয়তো এই বিষয়ে আরও কোনো সিদ্ধান্ত আসতে পারে, কোনো সিদ্ধান্ত আসলে সেটি আমরা আপনাকে জানাতে চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। থানচি উপজেলার দুর্গমতম রেমাক্রি ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় 7 জুন থেকে ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ডায়রিয়ায় 8 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ ও এলাকার জনপ্রতিনিধিরা। বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের এমন ভিড় লেগে আছে গেল সপ্তাহখানেক ধরেই। থানচির দুর্গম এলাকা বড়মদক, আধারমানিক, নারিশাপাড়া, ল্যাঙ্গনপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট, নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। ফলে হঠাৎই এসব এলাকায় দেখা দেয় ডায়রিয়া এবং ম্যালেরিয়ার প্রকোপ। গেল 7 দিনেই আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 8 জন। যে সমস্ত গ্রাম নদীর ধারে, সাঙ্গু নদীর ধারে আছে, ওই সমস্ত গ্রামে যদি ডিপ বসানো যায় তাহলে আমি মনে করি এই যে সমস্ত এলাকাতে এই পানিবাহিত কারণে ডায়রিয়া হচ্ছে এই রোগ কমে যাবে বলে আমি মনে করি, যদি ভালো পানি যদি সরবরাহ করতে পারে। ম্যালেরিয়ার সবচেয়ে বেশি প্রকোপ দেখা গেছে উপজেলার রেমাক্রি ইউনিয়নের 6, 7 এবং 8 নং ওয়ার্ডে। আক্রান্ত এলাকাগুলো অত্যন্ত দুর্গম এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এসব এলাকায় জরুরি চিকিৎসা সেবা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমার 6 নং ওয়ার্ডের এখন যারা গ্রামে সব 7টি গ্রাম, ওখানে আন্দারমানিক দুর্গম এলাকা, এই কারণে ওখানে চিকিৎসা ডাক্তাররা নাই। অবশ্য এর মধ্যেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে 10 জনের একটি টিম ডায়রিয়া প্রবণ এলাকায় ক্যাম্প বসিয়ে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 4 দিন তারা গিয়ে 2 দিন ওখানে থেকে মেডিকেল ক্যাম্প করে তাদেরকে যতটুকু ওষুধপত্র সাপ্লাই দেওয়া দরকার, তাদেরকে চিকিৎসা দেওয়া দরকার, সেগুলো দিয়ে এসেছে। এবং গত পরশু আমাদের আরেকটা 10 জনের মেডিকেল টিম, তারাও আন্দারমানিক এবং রেমাক্রি ইউনিয়নে গিয়েছে। পাহাড়ের দুর্গম এলাকাগুলোয় প্রতি বছরই এই সময়ে দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট, বাড়তে থাকে ডায়রিয়া এবং ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্ত হয়ে গেল বছরও মারা গেছে বেশ কয়েকজন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতা আজিমউদ্দিন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন। আর এই নিয়ে ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায় উখিয়ার ক্যাম্প 19 ও 20-এ অভিযান চালিয়ে এজহার নামীয় 2 আসামি মৌলভী আনাস ও নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। আনাস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলেও জানান এপিবিএন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতা আজিমউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন 2 জন। বিপুল অর্থ ব্যয় নির্মিত হলেও অব্যবহৃত পড়ে আছে চট্টগ্রাম মহানগরের প্রায় সব ফুটওভার ব্রিজ। কোনোটি পরিত্যক্ত, নয়তো প্রবেশমুখেই তালা।
কোনোটি আবার অসামাজিক কার্যকলাপের আখড়া। এজন্য ভুল স্থান নির্ধারণ এবং পরিকল্পনার ত্রুটিকে দোষেন পথচারীরা। জীবনের ঝুঁকি নিয়ে সড়কে পারাপারের এ চিত্র বন্দরনগরীর ব্যস্ততম নিউ মার্কেট মোড়ের। অথচ পাশেই ফুটওভার ব্রিজ, এটিতে ওঠার পথ হকারদের দখলে, তার উপর বখাটে আর মাদক সেবীদের আখড়া, ফলে এড়িয়ে চলেন পথচারীরা। ফুটওভার ব্রিজ ময়লা, অস্বাস্থ্য পরিবেশ, ওখানে পার হওয়া গন্ধ, প্রস্তাব পায়খানা করে সবাই। দেখা হতো রাস্তা, এটা কোথায় রাস্তা দেখা যায়? দেখেন তো, আপনি দেখেন তো, দেখা যায় কিনা? উপরে অনেক মাদক সেবী রয়েছে যারা অনেক সময় ছিনতাই এবং বিভিন্ন ধরনের অকারেন্স করে থাকে, এই কারণে অনেক সময় মানুষরা ভুলে উঠে না। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে চট্টগ্রাম মহানগরীর সব ফুটওভার ব্রিজ এখন অনেকটা পরিত্যক্ত। এমনকি খুলশী এলাকায় এসকেলেটর যুক্ত আধুনিক ফুটওভার ব্রিজটিও পড়ে আছে অব্যবহৃত, প্রবেশ পথে ঝুলছে তালা। যেখানে বেশি প্রয়োজন সেখানে না করে সমীক্ষা ছাড়াই অপরিকল্পিতভাবে নির্মাণের কারণেই এমন দশা, অভিযোগ নগরবাসীর। 5-7 দিন চলছে, এরপর থেকে এই পর্যন্ত স্টপ, প্রায় বছর দেড়েকের মতো। প্রায় সময় দেখি সেটা বন্ধে থাকে, তো আমরা কিভাবে এটা পার হবে? এই এলাকায় যদি দেওয়া হয়তো তাহলে পারাবার এইখান দিয়ে এখানে করতো মানুষ, ওইখান থেকে কেউ উঠেও না, যেন রাস্তার এপার করতেছে, এদিক দিয়ে আসা যাওয়া। সেবা সংস্থার মধ্যকার সমন্বয়হীনতা এবং রক্ষণাবেক্ষণে ঘাটতির কথা স্বীকার করছেন সিটি মেয়রও। যেহেতু জনগণ ওটা দিয়ে চলাচল করে না, শুধু এসকেলেটরটা চালিয়ে, এতে বিদ্যুৎ খরচ আছে, এটার মেনটেন্যান্সের যথেষ্ট খরচ আছে, এই জন্যই ওইটাও ঠিক। অনেক জরাজীর্ণ ফুট ওভার ব্রিজকে আমরা এগুলো হাতে নিয়েছি প্রকল্প। এদিকে কেইপিজেড, কাঠগড়, লালখান বাজার ও বাদামতলী মোড়ে নতুন করে একাধিক ফুট ওভার ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন এবং সিডিএ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৃষ্টিতে বন্দরনগরে আবারও জলাবদ্ধ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন? মানুষের ভোগান্তি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। 2 নম্বর গেট এলাকায় কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কোমর পরিমাণ পানি ছিল, তবে বেশ কয়েক ঘন্টা যাবত, অর্থাৎ 1 ঘন্টা প্রায় 20 মিনিট যাবত কিন্তু এখানে বৃষ্টিপাত নেই, ফলে কিন্তু পানি ধীরে ধীরে নামতে শুরু করছে। আপনি দেখছেন পানি কিন্তু একেবারেই নেমে গিয়েছে, তবে প্রায় ঘন্টা খানেক এখানে কোমর পরিমাণ পানি ছিল। আমরা দেখেছি সাধারণ মানুষকে কতটা ভোগান্তি নিয়ে তারা এই সড়ক পথটি আসলে তাদেরকে পাড়ি দিতে হয়েছে, এবং যেহেতু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এটি মূল সড়ক, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন জলাবদ্ধতা দেখেছিলাম তখন কিন্তু একেবারেই এই সড়কটি থেকে যান চলাচল থেমে হচ্ছিল, অনেক সময় বন্ধ ছিল, ফলে কিন্তু সাধারণ মানুষকে, অর্থাৎ বিকেল সময় যারা অফিসের মানুষ রয়েছেন, স্কুল কলেজগামী স্কুল কলেজ ফেরত যারা শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে আসলে সবচেয়ে বেশি ভোগান্তিত হয়েছে। অনেকে পানিতে কিন্তু কোমর পরিমাণ পানি মারিয়ে কিন্তু তারা গন্তব্য করতেছে, অনেকে বাড়তি ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে তারা কিন্তু গন্তব্য করতেছে। এখনো পর্যন্ত যে শুধু মুরাদপুর 1602 নম্বর গেট এলাকা, আমরা কিন্তু মুরাদপুর, প্রত্যেকটা এলাকায় কিন্তু জলাবদ্ধতা হয়েছে। মানুষকে আমরা দেখেছি এক ধরনের ভোগান্তিতে হয়েছে, এবং সাধারণ মানুষ আসলে বলতে দীর্ঘদিন যাবৎ তাদের যে জলাবদ্ধতার ভোগান্তি, সেটি থেকে তারা আসলে স্থায়ীভাবে মুক্তি চান। তবে আপনাকে একটি কথা বলে রাখি, চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটি মেগা প্রকল্পের কাজ চলছে, সেটি প্রায় 5,500 কোটি টাকার একটি প্রকল্প। সেটি কিন্তু 2017 সাল থেকে চলছে এবং পর্যন্ত সেটি কিন্তু চলমান রয়েছে। এটি কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, এবং যেহেতু এই প্রকল্পের কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যেসব নালা এবং খালগুলো রয়েছে সেখানে কিন্তু এক ধরনের বাধা সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও কাজ সম্পূর্ণ হয়েছে। তারপরেও যেসব খালের মুখে বাঁধ রয়েছে, অর্থাৎ যেসব সুইচ গেট রয়েছে। সুমন আমাদেরকে জানাচ্ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার খবরাখবর। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের একটি আবাসিক কটেজ থেকে আটক করা হচ্ছে 8 জুয়ারিকে। সোমবার রাত 9টায় জুয়ার সরঞ্জাম ও 12 লাখ টাকা সহ তাদের আটক করে র্যাব কর্মকর্তারা জানায়, গোপন খবরের ভিত্তিতে ওই কটেজে অভিযান চালায় তারা। 20 থেকে 25 জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। অভিযানে ধরা পড়ে কাজী রাসেল, আলমগীর হোসেন, মোহাম্মদ নূর, রবিউল হোসেন, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন নামের 8 জন। আটকদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাঙামাটিতে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি পূর্ব প্রস্তুতি হিসেবে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের তাদের মাতৃভাষায় সচেতন করার পরিকল্পনা করা হয়। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, পুলিশ, পৌরসভা, সেনাবাহিনী সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন একসাথে কাজ করবে। নামের আগে ডাক্তার লেখা উচ্চ শিক্ষার সুযোগ সহ নানা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে হোমিওপ্যাথি ডাক্তাররা। সকালে বাংলাদেশ DHMS ডক্টরস অ্যাসোসিয়েশন রাঙামাটি শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে। বলেন, দেশে স্বীকৃতি ও নিবন্ধিত হোমিও চিকিৎসকের সংখ্যা 42,500 জন। দেশের 30% মানুষ হোমিও চিকিৎসা নেয়। বর্তমান সরকারের আন্তরিকতায় 2010 সাল থেকে হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে। বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা উচ্চ শিক্ষা সুযোগের দাবি জানান। আর এ ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।